আসসালামু আলাইকুম। আজকের বিশেষ বিজ্ঞান ক্লাসে আমি শাহরিয়ার জাহান রাফি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের 5 নম্বর লেকচারে আমরা যে বিষয়গুলো কমপ্লিট করব বা দেখব সেগুলো হচ্ছে কাজ শক্তি ক্ষমতা, গতিশক্তি এবং স্থিতিশক্তি, অশ্ব ক্ষমতা কিলোওয়াট ঘন্টা, জলবিদ্যুৎ উৎপাদন এবং শক্তি রূপান্তর, যান্ত্রিক শক্তিতে নিত্যতা সূত্র বা সংরক্ষণ সূত্র, তরঙ্গ শব্দ, শব্দের বেগ, প্রতিধ্বনি, শ্রাব্যতার পাল্লা, শব্দতর তরঙ্গের ব্যবহার, শব্দ দূষণ এবং শব্দ দূষণের প্রতিক্রিয়া, এই বিষয়গুলো আজকের লেকচারে আমরা কভার করব। তো প্রথমত আমরা কাজ বলতে আসলে কি বুঝি, কাজ কি? আচ্ছা, কাজ বলতে আমরা নর্মালি যে জিনিসটা বুঝি যে একটা বস্তুর উপর যখন বল প্রয়োগ করা হয়, বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটির স্মরণ ঘটে মানে অবস্থানের পরিবর্তন ঘটে, তখন তাকে আমরা কাজ বলে থাকি। দেখেন কথাটা এভাবে বলা হচ্ছে, কোনো বস্তুর উপর বল প্রয়োগে যদি বস্তুটির স্মরণ ঘটে তাহলে বল এবং বলের দিকে স্মরণের উপাংশের গুণফলকে কাজ বলা হয়। অর্থাৎ বস্তুটির উপর বল প্রয়োগের ফলে যদি বস্তুর স্মরণ না হয় তাহলে কিন্তু কোনো কাজ হবে না। অর্থাৎ প্রথমত বস্তুর উপর বল প্রয়োগ করতে হবে এবং বল প্রয়োগ করার ফলে কি হবে, বস্তুর স্মরণ ঘটবে। তাহলে বল এবং বলের দিকে যে স্মরণের উপাংশ, সেই উপাংশের গুণফলকে আমরা বলতেছি হচ্ছে কাজ বলতেছি। তাহলে কাজ ইকুয়াল টু কি বলতে পারি আমরা? কাজ ইকুয়াল টু বলতে পারি বল এবং বলের দিকে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ যে দূরত্বটুকু বা ডিস্টেন্সটুকু সে অতিক্রম করলো। কোনো বস্তুর উপর যদি এফ বল প্রয়োগ করা হয় তবে বস্তুটি বলের দিকে যদি এস দূরত্ব অতিক্রম করে তখন হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু হবে হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু এফ এস। আচ্ছা, ডব্লিউ ইকুয়াল টু এফ এস হবে, কিন্তু যখন উপাংশকে নিয়ে আসবো তখন হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা হবে। আচ্ছা, কাজ হচ্ছে একটা স্কেলার রাশি, কারণ কাজের কোনো দিক নেই। আমরা জানি যে সকল রাশির কোনো শুধু দিক থাকে না, শুধু মান থাকে, সেই সকল রাশিকে স্কেলার রাশি বলা হয়। তো সেই ক্ষেত্রে যেহেতু কাজের কোনো দিক নেই, সুতরাং আমরা বলতে পারি কাজ একটি স্কেলার রাশি বলতে পারি। এবং কাজের একককে আমরা জুল বলে থাকি, কাজের একক হচ্ছে জুল। আচ্ছা, তাহলে শক্তি কি? শক্তি বলতে আসলে বুঝি কাজ করার যে সামর্থ্যটা, অর্থাৎ কাজ করব আমি, সেই কাজ করার সামর্থ্যকে আমি বলবো হচ্ছে শক্তি। তাহলে আমরা বলতেছি কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। বস্তু সর্বমোট যতখানি কাজ করতে পারে তাই হচ্ছে বস্তুর শক্তির পরিমাণ। আচ্ছা, যেহেতু কোনো বস্তুর শক্তির পরিমাণ বের করা হয় তার সম্পূর্ণ কাজের পরিমাণ থেকে, কারণ শক্তিটা তখনই আসবে যখন সে কাজ করতে পারবে বা কাজ করার সামর্থ্যটাকে বোঝাবে। সুতরাং শক্তি ও কাজের পরিমাণ হয় অভিন্ন হয়, অর্থাৎ শক্তি এবং কাজের পরিমাণ দুইটা সেম হয়। আর যেহেতু সেম হয় তার মানে এককও সেম হবে, দ্যাট মিনস শক্তির এককও আমরা বলতেছি হচ্ছে জুল। এবং কাজের মতো শক্তিও কিন্তু হচ্ছে স্কেলার রাশি বলে থাকি। শক্তিকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি, মোটামুটি 9টা রূপ আমরা দেখাতে পারি যে শক্তির 9টা রূপ কি কি। একটা যান্ত্রিক, তাপশক্তি, শব্দশক্তি, আলোক শক্তি, চৌম্বক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, নিউক্লিয় শক্তি এবং সর্বশেষ হচ্ছে সৌরশক্তি। এই 9টা রূপই হচ্ছে শক্তির রূপ এবং এগুলো হচ্ছে রূপ চেঞ্জ হয়। একটা বিষয় একটা মনে রাখতে হবে যে চেঞ্জ হতে থাকে। আর শক্তির সবচেয়ে কমন একটা যে রূপটা, সেই রূপটাকে আমরা বলতেছি হচ্ছে যান্ত্রিক শক্তি বলতেছি। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যান্ত্রিক শক্তি বলতে তাহলে আমরা কি বুঝি? যান্ত্রিক শক্তি বলতে আমরা যে জিনিসটা বুঝি সেই জিনিসটা হচ্ছে কোনো বস্তুর তার গতির অবস্থান হতে পারে, তার ভৌত অবস্থান হতে পারে, গতি হতে পারে। এই যে বিষয়গুলো, যে গতি, অবস্থান বা ভৌত অবস্থার জন্য কাজ করা যে সামর্থ্য তথা শক্তি সে লাভ করে বা শক্তি থাকে, সেটাকে আমরা বলতেছি যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তির দুইটা রূপ আছে, একটা হচ্ছে গতিশক্তি বা আরেকটা হচ্ছে বিভব শক্তি। গতিশক্তি মানে হচ্ছে গতির ফলে যখন সে একটা বস্তু শক্তি অর্জন করে, কাজ করার সামর্থ্য অর্জন করে, তখন তাকে আমরা বলতেছি হচ্ছে গতিশক্তি বলতেছি। আর বিভব শক্তিটাকে আরেকটা নামে আমরা বলে থাকি, সেটা হচ্ছে স্থিতি শক্তি। অর্থাৎ স্থির বস্তুর মধ্যে যদি শক্তি থাকে, কাজ করার সামর্থ্য থাকে, সেই শক্তিটাকে আমরা বলি হচ্ছে স্থিতি শক্তি বা বিভব শক্তি বলে থাকি। তো গতিশক্তিকে আমরা বলেছি যে গতিশক্তি মানে কি? গতিশক্তি হচ্ছে গতির কারণে কাজ করার যে সামর্থ্যটা অর্জন করে, সেটাকে আমরা গতিশক্তি বলি। গতিশক্তিকে আমরা কে দ্বারা প্রকাশ করে থাকি, কাইনেটিক এনার্জি। তো এটাকে আমরা বলে থাকি হচ্ছে গতিশক্তি ইকুয়াল টু হাফ mva স্কয়ার। এখানে হাফ দ্যাট তো আমরা জানি যে একটা কনস্ট্যান্ট ভ্যালু। এম মানে হচ্ছে যে বস্তুটা আছে সেই বস্তুটার ভর, এবং বি হচ্ছে বস্তুর বেগ, অর্থাৎ হাফ mv স্কয়ার, অর্থাৎ হাফ ইন্টু ভর ইন্টু বেগ স্কয়ার। আচ্ছা, এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে, ক্রিকেট বলের আঘাতে স্টাম্প ভেঙে যাওয়া, শক্ত কিছুর আঘাতে কাঁচের জানলা ভেঙে যাওয়া, ডিল ছুঁড়ে বা আম বা বড়ই পাড়া ইত্যাদি হচ্ছে গতিশক্তির উদাহরণ। অর্থাৎ দেখা গেছে বল করতেছে, বল যায় হচ্ছে লাগতেছে হচ্ছে স্টাম্পে, তো স্টাম্প ভেঙে যাচ্ছে, তো এটা হচ্ছে গতিশক্তি। বা আমরা আম পাড়তে যে ঢিল ছুরি, এই ঢিল ছোড়াটা হচ্ছে কিন্তু গতিশক্তি।
আচ্ছা, তাহলে স্থিতিশক্তি কি? আমরা বলেছি স্থিতিশক্তি হচ্ছে এমন একটা শক্তি যেটা স্থির বস্তুর মধ্যে থাকে। দেখেন এই কথাটা বলছে যে স্থিতিশীল বস্তু বা স্থিতির জন্য কাজ করা যে সামর্থ্য অর্জন করে তাকে স্থিতিশক্তি বলা হয়ে থাকে। একটা ঘড়িতে যে দম দেওয়া হয় তাকে স্থিতিশক্তি বা সঞ্চিত শক্তি বলা হয়ে থাকে। আর স্থিতিশক্তি আরেকটা নাম, সেটাকে আমরা বলি হচ্ছে বিভব শক্তি বলে থাকি। তো শক্তি রূপান্তর আসলে কি? দেখেন শক্তি হচ্ছে আমরা যে 9টা রূপ, এই রূপ কিন্তু রূপান্তর হয়, একটা রূপ থেকে আরেকটা রূপে পরিবর্তন হয়, এটাকে আমরা বলতেছি হচ্ছে শক্তি রূপান্তর বলতেছি। তো প্রথমত শক্তি রূপান্তরে আমরা দেখলাম একটা কথা লেখা আছে আমাদের, বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয়। যেমন বৈদ্যুতিক যে ইস্ত্রিটা থাকে বা আয়রন আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে তড়িৎ বা বিদ্যুৎ শক্তি আসে, সেই শক্তিটা হচ্ছে বিদ্যুৎটাকে চালনা করা হয় এবং চালনা করার পরে তাপ উৎপন্ন হয়। তাহলে এখানে আমরা বলতে পারি যে বিদ্যুৎ শক্তিটা কিন্তু তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আবার বিদ্যুৎ শক্তি চৌম্বক শক্তিতে রূপান্তরিত হয় কীভাবে? কাঁচা লোহার উপর যখন ইনসুলেটেড তামার তার জড়িয়ে বিদ্যুৎ চালনা করা হয়, তখন লোহার তারটি বা পাত যেটা থাকে সেই পাতটা হচ্ছে চুম্বকে পরিণত হয়। শব্দ শক্তিতে রূপান্তরিত হয়, যেমন বৈদ্যুতিক ঘন্টা বা টেলিফোন বা লাউড স্পিকারে হচ্ছে শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। আবার বৈদ্যুতিক বাতি যখন ব্যবহার করি তখন বিদ্যুৎ শক্তিটা কিন্তু আবার পরবর্তীতে আলোক শক্তি এবং তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। আবার আলোক শক্তিটা কিভাবে রূপান্তর হয়? যেমন বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়, ফটো ইলেকট্রিক কোষের উপর আলো ফেলে বিদ্যুৎ প্রবাহ তৈরি করা যায়। অর্থাৎ ফটো ইলেকট্রিক যে প্লেটগুলো থাকে সেই প্লেটগুলো বা কোষের উপরে যদি আমরা আলো ফেলি তাহলে সেই আলোটা কি হয়? বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। রাসায়নিক শক্তি ফটোগ্রাফিক ফিল্মের উপর যখন আলো ফেলা হয় তখন হচ্ছে আলোকচিত্র তৈরি করা হয়, যেটা হচ্ছে আগে ব্যবহার করা হতো, এখন এটা ব্যবহারটা কমে গেছে, ওটা ফিল্ম কিনা হইতো, এই ফিল্মগুলোতে মূলত এই কাজটা করা হতো। যান্ত্রিক শক্তি তাপ শক্তির দুই হাতে তালু পরস্পর ঘষলে তাপ উৎপন্ন হয়, অর্থাৎ যান্ত্রিক শক্তি এটা একটা যন্ত্রের মাধ্যমে হচ্ছে এবং এটা কি হচ্ছে? তাপের রূপান্তর হচ্ছে। বিদ্যুৎ শক্তিতে উচ্চতর স্থান থেকে নিম্নতর স্থানে পানির প্রবাহকে কাজে লাগে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়, যেমন আমাদের কাপ্তাই যে বিদ্যুৎ কেন্দ্র আছে সেই বিদ্যুৎ কেন্দ্রে। শব্দ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, ওষুধের কারখানায় জীবাণু ধ্বংস করা হয়, কর্পূরকে পানিতে দ্রবণীয় করা হয়, বস্ত্রাদির ময়লা পরিষ্কার করা হয় এর মাধ্যমে। রাসায়নিক শক্তি তাপ শক্তিকে পুড়িয়ে, কয়লাকে পুড়িয়ে আমরা কি করি? তাপ শক্তি তৈরি করি, সেটা হচ্ছে এক ধরনের রাসায়নিক শক্তি। আবার বিদ্যুৎ কোষের রাসায়নিক দ্রব্যের বিক্রিয়া বিদ্যুৎ উৎপাদন হয়, সেটাও কি আমরা বলতেছি? রাসায়নিক শক্তি বলছি। তো এই এক্সাম্পলগুলো আপনার লাগবে, কারণ হচ্ছে এক্সাম্পলগুলো পরীক্ষায় আসে, যে আপনাকে বলা হবে যে বিদ্যুৎ কোষের রাসায়নিক দ্রব্যের বিক্রিয়ায় বিদ্যুৎ উৎপাদন করা যে হচ্ছে এটা আসলে কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা বা সংরক্ষণ সূত্রটা আসলে কি? দেখেন পৃথিবী যখন সৃষ্টি হয়েছে আজ পর্যন্ত, সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত যে শক্তির কোনো আসলে পরিবর্তন হয় না। শক্তিটা তাহলে কি হয়? শক্তিটা আসলে তাহলে হচ্ছে একটা রূপ থেকে, অর্থাৎ যে আমরা 9টা রূপের কথা বলেছি, এই রূপটা তার জাস্ট পরিবর্তন হয়, একটা রূপ থেকে আরেকটা রূপে চেঞ্জ হয়। কিন্তু শক্তি পৃথিবীর সৃষ্টির শুরুতে যতটুকু ছিল এখন পর্যন্ত ঠিক ততটুকুই আছে এবং যখন ধ্বংস হবে ঠিক ততটুকুই থাকবে। অর্থাৎ আমরা যে কথাটা বলতেছি, আমাদের কথাটা মেইন কনসেপ্টটা হচ্ছে এটা, যে পৃথিবী শক্তিটা হচ্ছে অপরিবর্তনশীল, মানে পরিবর্তনশীল, বাট তার রূপের পরিবর্তন হবে কিন্তু কোনো ধ্বংস বা বিনাশ হবে না। এটাকে আমরা বলতেছি শক্তির সংরক্ষণশীলতা নীতি বলতেছি বা নিত্যতা সূত্র বলতেছি। তাহলে দেখেন এই কথা বলছে শক্তি অবিনশ্বর, এর সৃষ্টি বা বিনাশ নেই, অর্থাৎ এর কোনো সৃষ্টি হবে না, বিনাশ হবে না, যা আছে তাই। এটি কেবল এক রূপ থেকে অন্য এক বা একাধিক রূপে পরিবর্তিত হতে পারে। রূপান্তর আগে এবং পরে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট হয় এবং অপরিবর্তনীয় থাকে। অর্থাৎ শক্তির কোনো সৃষ্টি নেই, শক্তির কোনো বিনাশ নেই, শক্তি হচ্ছে আপনার বলতে পারি হচ্ছে অবিনশ্বর একটা জিনিস। আচ্ছা, তাহলে নিত্যতা সূত্রের উদাহরণটা আসলে আমরা কি? আমরা কিন্তু অনেক কিছু দেখেছি, উদাহরণটা কীরকম হয়? যেমন দেখেন একটা বস্তু যখন উপর থেকে নিচে নামবে তখন তার স্থিতিশক্তি হ্রাস পাবে এবং গতিশক্তি আস্তে আস্তে বৃদ্ধি পাবে। অর্থাৎ উপর থেকে যদি আমি একটা বস্তুকে ফেলে দিই তাহলে এই অবস্থানে যখন থাকে তখন সেটা স্থিতিশক্তি, কিন্তু এটাকে যখন ফেলে দিচ্ছি তখন কি হচ্ছে? স্থিতিশক্তিটা আস্তে আস্তে কমতে থাকবে এবং গতিশক্তিটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে, এই কথাটা আমরা বলছি। কিন্তু তাদের যদি আমরা যোগফল কাউন্ট করি, যে গতিশক্তির যোগফল ইকুয়াল টু হবে সবসময় স্থিতিশক্তির সমান হবে। অর্থাৎ বস্তুটি যখন মাটি স্পর্শ করে তখন স্থিতিশক্তি এবং গতিশক্তি উভয় লোপ পায়। এই শক্তি কি হবে? পরবর্তী তাপ শক্তি, শব্দ শক্তি বা যান্ত্রিক শক্তি বিভিন্ন শক্তিতে রূপান্তরিত হতে পারে। এটাকে আমরা বলতেছি হচ্ছে নিত্যতা সূত্রের উদাহরণ বলতেছি। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড যদি ক্ষমতার কথা বলি, ক্ষমতা আসলে কি? ক্ষমতা বলতে মূলত একক সময় আসলে আপনি কতটুকু কাজ করতে পারেন।
একক সময় আপনার কৃত কাজের যে পরিমাণ সেই পরিমাণটাকে বলা হয় ক্ষমতা। যেমন দেখেন কোনো ব্যক্তি বা বস্তুর উপর কাজ করার যে হারটা সে হারটাকে ক্ষমতা বলা হয়। অর্থাৎ একক সময় ব্যক্তি বা উৎস যে কাজ করে থাকে তাকেই বলা হয় ক্ষমতা। যেটা আমরা বলছি যে একক সময় আসলে আপনি কতটুকু কাজ করতে পারেন সেটাকে আমরা বলতেছি ক্ষমতা। তাহলে ক্ষমতা ইকুয়াল টু কি? ক্ষমতা ইকুয়াল টু কাজ বাই সময়। অর্থাৎ কৃত কাজকে যদি আপনি আপনার টোটাল সময়টা দিয়ে অর্থাৎ কতটুকু সময় লেগেছে এই সময়টা দ্বারা যদি ভাগ করেন তাহলে আপনি যেটা পাচ্ছেন সেটাকে আমরা বলতেছি হচ্ছে ক্ষমতা। ক্ষমতার কোনো দিক নাই, যেহেতু ক্ষমতার দিক নাই সুতরাং ক্ষমতাকে আমরা বলতেছি একটা স্কেলার রাশি বলতেছি। আর ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ক্ষমতার একককে আমরা ওয়াট বলে থাকি। আর ওয়াট তাহলে কি? ওয়াট হচ্ছে মূলত প্রতি সেকেন্ডে অর্থাৎ এক সেকেন্ডে যদি আপনি 1 জুল কাজ করার যে ক্ষমতাটা সেই ক্ষমতাটাকে আমরা বলি হচ্ছে ওয়াট। 1 সেকেন্ডে 1 জুল কাজ করার ক্ষমতাকে আমরা বলতেছি হচ্ছে ওয়াট বলতেছি। তাহলে অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার জিনিসটা কি? আচ্ছা, প্রতি সেকেন্ডে যদি 746 জুল কাজ করার ক্ষমতা হয় সেই ক্ষমতাটাকে আমরা বলি 1 অশ্ব ক্ষমতা বা 1 হর্স পাওয়ার বলে থাকি। তো এখানে একটা ইকুয়েশন আছে, ইকুয়েশনটা একটু মনে রাখতে হবে। 1 অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার ইকুয়াল টু হচ্ছে 746 জুল পার সেকেন্ড বা 746 ওয়াট। আর এই 1 ওয়াট ইকুয়াল টু কি? 1 ওয়াট ইকুয়াল টু হচ্ছে 1 জুল পার সেকেন্ড। অর্থাৎ পার সেকেন্ডে 1 জুল কাজ করার আর যেই ক্ষমতাটা সেটাকে আমরা বলতেছি 1 ওয়াট। তাহলে এই ওয়াট থেকে আমরা আসি একটু কিলোওয়াটে। কিলোওয়াট জিনিসটা কি? ও কিলোওয়াটটা হচ্ছে একটু বড়। অর্থাৎ ওয়াটটা আমরা যখন হিসাব করেছিলাম তখন আসলে বিষয়টা যেটা ছিল যে আমরা সেকেন্ড হিসাব করেছিলাম, বাট কিলোওয়াট যখন আসবে তখন আসলে আমরা ঘন্টার হিসাব করব। যেমন দেখেন এখানে বলা হচ্ছে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র 1 ঘন্টা কাজ করলে যে শক্তিটা ব্যয় হয় তাকে 1 কিলোওয়াট ঘন্টা বলা হয়। অর্থাৎ 1 ঘন্টা কাজ করার পর আপনার যেই মানে শক্তিটা ব্যয় হবে সেই শক্তিটাকে বলা হয় 1 কিলোওয়াট ঘন্টা। কিলোওয়াট ঘন্টা হচ্ছে বিদ্যুৎ শক্তি পরিমাপের ব্যবহারিক একক। 1 কিলোওয়াট সমান সমান 1000 ওয়াট, বা এটাকে যদি আমরা সূচক আকারে নিয়ে যাই তাহলে 10 টু দি পাওয়ার 3, দ্যাট মিন্স 1 এর পিছনে আপনার 3টা জিরো আসবে, দ্যাট মিন্স 1000 ওয়াট। আচ্ছা, তাহলে 1 মেগাওয়াট মানে কি? 1 মেগাওয়াট মানে হচ্ছে 10 এর পরে আপনার আচ্ছা 10 এর পরে আপনার হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। দ্যাট মিন্স 1 মেগাওয়াট সমান সমান হচ্ছে 10 লক্ষ ওয়াট আমরা বলতেছি, যেটাকে আমরা বলছি 10 টু দি পাওয়ার 6 ওয়াট। এখন দেখবেন বৈদ্যুতিক যে বাতিগুলো থাকে বা বৈদ্যুতিক যে ভাল্বগুলো ব্যবহার করা হয় এই ভাল্বে লেখা থাকে 60 ওয়াট, 70 ওয়াট, 100 ওয়াট বা 120 ওয়াট লেখা থাকে। এটা মানে কি? এটা মানে হচ্ছে 60 ওয়াট বৈদ্যুতিক বাল্বের অর্থটা হচ্ছে এরকম যে এই ভাল্বটার বৈদ্যুতিক ক্ষমতাটা হচ্ছে 60 ওয়াট, 1 নাম্বার ইস্যু। আর ভাল্বটিকে জ্বালাতে যে পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করতে হবে তা দিয়ে প্রতি সেকেন্ডে 60 জুল কাজ করা যাবে। অর্থাৎ আপনাকে ভাল্বটাকে জ্বালানোর জন্য যে ক্ষমতাটা দেখাতে হবে বা শক্তিটা ব্যয় করতে হবে সেই শক্তি দিয়ে আপনি কি করতে পারবেন? সেই শক্তি দিয়ে আপনি হচ্ছে প্রতি সেকেন্ডে হচ্ছে 60 জুল কাজ করতে পারবেন। আচ্ছা, তাহলে আবার অনেক জায়গায় দেখবেন 220 ভোল্ট 60 ওয়াট লেখা থাকে। এইটা মানে কি? এটা মানে হচ্ছে 220 ভোল্ট এটা বিভব পার্থক্য বোঝানো হয়ে থাকে, আর 60 ওয়াট তো আমরা জানি ক্ষমতা বোঝানো হয়ে থাকে। তো দেখেন এখানে বলা হচ্ছে তড়িৎ আলো পাওয়ার জন্য আমরা যে ভাল্ব ব্যবহার করি তার গায়ে 2টি সংখ্যার পাশে ভি এবং ডাব্লিউ লেখা থাকে। কোনো ভাল্বের গায়ে 220 ভোল্ট বা 60 ওয়াট লেখা থাকলে বোঝা যায় 220 বিভব পার্থক্য, যেটা আমি একটু আগে বলেছিলাম যে এখানে 220 ভি বলতে বিভব পার্থক্য বোঝানো হচ্ছে। 220 বিভব পার্থক্য ভাল্বটিতে সংযুক্ত করলে ভাল্বটি সবচেয়ে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে এবং প্রতি সেকেন্ডে 60 জুল বৈদ্যুতিক শক্তি আলো এবং তাপ শক্তিতে রূপান্তরিত করবে। এইটাই হচ্ছে মূল বিষয়টা, এবং এটা কিন্তু রিটেন পরীক্ষা মাঝে মধ্যে আসতে দেখা গেছে। তো এরপর আমাদের হচ্ছে এই জায়গা থেকে হচ্ছে বিগত বিসিএস পরীক্ষার যে কোশ্চেনগুলো হয়েছিল সেই কোশ্চেনগুলো আমাদের দেওয়া আছে। কোশ্চেনগুলো আপনারা দেখবেন, আপনারা হচ্ছে প্রথম প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পরে উত্তরের সাথে চেক করে নেবেন। তারপর গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেগুলো হয় সেই পরীক্ষাগুলোর কোশ্চেনও দেওয়া আছে, এগুলো আপনারা ঠিক একইভাবে হচ্ছে সলভ করবেন এবং হচ্ছে পরবর্তী উত্তরমালাতে চেক করবেন। আসেন, তরঙ্গ। আমরা তরঙ্গের কথা অনেকেই জানি, শুনেছি, বুঝি। তো তরঙ্গ বলতে আসলে আমরা কি বুঝি? তরঙ্গ মূলত একটা পর্যাবৃত্ত আন্দোলন। খেয়াল করেন প্রথমেই কথাটা বলা হচ্ছে যে পর্যাবৃত্ত আন্দোলন। তাহলে পর্যাবৃত্ত আন্দোলন কি? পর্যাবৃত্ত আন্দোলনটা হচ্ছে এইরকম, অর্থাৎ এইরকম যাবে, এটাকে আমরা বলি হচ্ছে পর্যাবৃত্ত আন্দোলন। অর্থাৎ দেখেন এই অংশটাকে যদি কেটে আমি এখানে নিয়ে আসি তাহলে কিন্তু এটা বৃত্ত হয়ে যায়,
এবং এটা কিন্তু প্রতিবারই হচ্ছে আবার এই অংশটাকে কেটে যদি এখানে নিয়ে আসি তাহলে বৃত্ত হয়ে যাবে, এই অংশটা কেটে এখানে নিয়ে আসলে একটা বৃত্তের মতো হয়ে যায়। তো বৃত্তটাকে বারবার এই পর্যায় আকারে যাচ্ছে, এটাকে আমরা বলতেছি পর্যায়বৃত্ত আন্দোলন। তো তরঙ্গ বলতে আমরা বুঝি যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যম, অবশ্যই জড় মাধ্যম হতে হবে, এক স্থান থেকে অন্য স্থানে শক্তিকে সে সঞ্চালিত করবে, কিন্তু মাধ্যমের কণাগুলোর কোনো অবস্থানের পরিবর্তন হবে না বা স্থানান্তরিত করবে না, তাকে আমরা বলতেছি হচ্ছে তরঙ্গ। তাহলে দেখেন কয়েকটা বিষয় আমাদের আসছে তরঙ্গের মধ্যে। প্রথমত যে বিষয়টা আসছে, একটা পর্যাবৃত্ত আন্দোলন হতে হবে, যেটা কি করবে, একটা জড় মাধ্যমে এর একটা স্থান থেকে অন্য স্থানে কি করবে, শক্তিকে সঞ্চালিত করবে বা সঞ্চারিত করবে, কিন্তু মাধ্যমের কণাগুলো অর্থাৎ যে কণাগুলো আছে সেই কণাগুলোর কি হবে না, কোনো অবস্থানের পরিবর্তন হবে না বা স্থানান্তরিত হবে না, তখন তাকে আমরা বলি হচ্ছে তরঙ্গ বলে থাকি। তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, তরঙ্গের বেগটা নির্ভর করা হচ্ছে মাধ্যমের প্রকৃতির উপর, অর্থাৎ মাধ্যমটা আসলে কীরকম সেই মাধ্যমের উপর ভিত্তি করে হচ্ছে তরঙ্গের বেগ হয়ে থাকে। তো তরঙ্গের প্রকারভেদ যদি আমরা বলি, একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, যেটাকে আমরা তির্যক তরঙ্গ বলে থাকি বা আর তরঙ্গ বলে থাকি, তিনটা নামে আমরা ডেকে থাকি। আরেকটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গটা হচ্ছে দ্বিগল তরঙ্গ বলা হয়, লম্বিক তরঙ্গ বলা হয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি তরঙ্গ হচ্ছে দুই প্রকার, যেটা একটা আর বা তির্যক বা অনুপ্রস্থ তরঙ্গ, আর দুই নাম্বারটাকে আমরা বলি লম্বিক, দ্বিগল বা অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে থাকি। তাহলে আসেন আর তরঙ্গ জিনিসটা কি। আচ্ছা, এই সমকোণী কথাটার দিকে একটু খেয়াল করেন, সমকোণী আসলে জিনিসটা কি। আচ্ছা, সমকোণ মানে হচ্ছে সমকোণ তৈরি করবে, সমকোণ মানে হচ্ছে এরকম হয় 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, এখানে 90 ডিগ্রি হয়ে থাকে, এটাকে আমরা বলতেছি সমকোণী। অর্থাৎ বিষয়টা কীরকম হয়, যে সমস্ত তরঙ্গের ক্ষেত্রে জড় মাধ্যমের অর্থাৎ জড় মাধ্যমের কণাগুলোকে কম্পনের দিক কী হবে, কম্পনের দিকটা হবে, কম্পনের দিক তরঙ্গ প্রবাহের দিকের, অর্থাৎ এই দুইটার সাথে সমকোণ থাকবে। কম্পনের দিক এবং তরঙ্গ প্রবাহের দিক সমকোণ যদি হয়, তখন তাকে আমরা বলে থাকি হচ্ছে আর তরঙ্গ বলে থাকি, বা এটাকে তির্যক তরঙ্গ বলে থাকি, বা এটাকে আমরা অনুপ্রস্থ তরঙ্গ বলে থাকি। আচ্ছা, তাহলে এটা উদাহরণগুলো কি কি, পুকুরে ঢিল ছুড়লে যে তরঙ্গের সৃষ্টি হয় সেটা একটা আর তরঙ্গ, একটি টানা তারের দৈর্ঘ্যে সমকোণে টেনে ছেড়ে দিলে যে তরঙ্গের সৃষ্টি হয় সেটাকেও আমরা বলতেছি হচ্ছে আপনার আর তরঙ্গ বা তির্যক তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ বলে থাকি। আচ্ছা, তাহলে লম্বিক তরঙ্গটা কি, লম্বিক তরঙ্গ লম্ব, এখানে একটা কথা আছে লম্ব বা লম্বিক। আচ্ছা, লম্বিক দ্যাট মিনস এখানে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে মূলত সমান্তরাল বোঝানো হয়। অর্থাৎ দেখেন ওখানে ছিল সমকোণ, আর এখানে কি হচ্ছে, মাধ্যমের কণাগুলোর কম্পনের দিক, এই যে কম্পনের দিকটা তরঙ্গ প্রবাহের দিকের সাথে সমান্তরাল যদি হয়, এরকম সমান্তরাল যদি হয়, তখন তাকে লম্বিক তরঙ্গ বলা হয়, অর্থাৎ একই দিকে হচ্ছে, অর্থাৎ ঠিক এইরকম ভাবে যাবে, একই রেখায় হয়, একই রেখায় যদি হয় তখন তাকে আমরা লম্বিক তরঙ্গ বলে থাকি। যেমন শব্দ তরঙ্গ, স্প্রিং এর তরঙ্গটা কিরকম, এরকম হয়, এই যে এরকম হয়, এটাকে আমরা বলতেছি হচ্ছে আপনার লম্বিক তরঙ্গ বলছি। আচ্ছা, তাহলে শব্দ কি, এবার আসেন, শব্দের সাথে তরঙ্গের একটা সম্পর্ক আছে, কারণ কি, কারণ শব্দ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যখন যায় তখন সে তরঙ্গের মাধ্যমে যায়, আর তরঙ্গ কোন তরঙ্গ, লম্বিক তরঙ্গের মাধ্যমে যায়। তাহলে শব্দ কি, শব্দ হচ্ছে শক্তির একটি বিশেষ তরঙ্গ রূপ, যা কি করে আমাদের কানে শ্রবণের অনুভূতি জাগায় বা অনুভূতি জন্মায়। অর্থাৎ বিষয়টা হচ্ছে শব্দ শক্তির একটি বিশেষ তরঙ্গ রূপ, একটা শক্তির রূপ শব্দ, যেটা হচ্ছে তরঙ্গ আকারে হচ্ছে আমাদের কানে শ্রবণের একটা অনুভূতি জাগায়, সেটাকে আমরা বলতেছি হচ্ছে শব্দ। বস্তুর কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়, অর্থাৎ বস্তুর কম্পন, অর্থাৎ দুইটা বস্তু যখন একটা বস্তুর সাথে একটা শব্দ করবে, তাহলে হচ্ছে তখন কি হবে, তখনই হচ্ছে শব্দটা উৎপন্ন হবে। আচ্ছা, বস্তুর কম্পন থেমে গেলে শব্দ থেমে যায়, এই দেখেন শব্দ উৎপন্ন হচ্ছে, থেমে গেছে, শব্দ নাই। আচ্ছা, শব্দ সঞ্চালনের জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয়, অবশ্যই কি লাগবে, একটা শব্দ সঞ্চালন করার জন্য একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শব্দ যখন যাবে তখন কি হবে, একটা মাধ্যম প্রয়োজন হয়, এই মাধ্যমটাকে আমরা বলতেছি জড় মাধ্যম প্রয়োজন হয়ে থাকে। যেমন দেখেন চাঁদে বায়ু নেই বা বাতাস নেই, যে বায়ুমণ্ডলে বায়ু নেই বা বাতাস নেই আমরা বলতেছি, এই যে বায়ুমণ্ডলে জড় মাধ্যম নেই বলে এখানে চাঁদে কোনো বিস্ফোরণ ঘটলে তা পৃথিবীতে কখনোই শোনা যাবে না। দেখেন এই কথাটা বলা হচ্ছে, শব্দের উৎস এবং আমাদের কানের মধ্যবর্তী স্থানে যদি কোনো স্থিতিস্থাপক জড় মাধ্যম না থাকে তাহলে আমরা শব্দ আমাদের কানে পৌঁছাতে পারে না, কারণ সেখানে কোনো মাধ্যম থাকে না। চাঁদে শব্দ সঞ্চালনের জন্য জড় মাধ্যম বা বায়ু নেই বলে চাঁদে শব্দ শোনা যায় না, বা চাঁদে বায়ুমণ্ডল বা জড় মাধ্যম নেই ফলে চাঁদে কোনো বিস্ফোরণ ঘটলে তা পৃথিবীতে কখনোই শোনা যাবে না।
মানবদেহে শব্দ উৎপন্ন হয় হচ্ছে ষড়যন্ত্র দিয়ে, আর বস্তুর কম্পন মাপা হয় হার্টজ একক দিয়ে। হার্টজ সংকেতটা হচ্ছে এরকম HZ, এই হার্টজ একক দিয়ে হচ্ছে আমরা হচ্ছে শব্দের কম্পনটা মেপে থাকি। দেখি আমাদের পরবর্তী জায়গাতে কি আছে। আচ্ছা, তাহলে শব্দের বেগ বলতে আসলে কি বুঝি? শব্দের বেগ বলতে বেগ আমরা বলি প্রতি সেকেন্ডে যতটুকু যায়, তাহলে এখানেও সেম একই কথা বলা হচ্ছে। কি বলা হচ্ছে? কোনো মাধ্যমে শব্দ প্রতি সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করবে প্রতি সেকেন্ডে তাকে বলা হয় শব্দের বেগ। শব্দের বেগ মাধ্যমের তাপমাত্রা ও আর্দ্রতার উপর নির্ভর করে। তাহলে তাপমাত্রার উপর নির্ভর করবে এবং আর্দ্রতার উপর নির্ভর করবে, অর্থাৎ এই দুইটা জিনিসের উপরে নির্ভর করে থাকে। বায়ুর তাপমাত্রা বাড়লে বায়ুতে শব্দের বেগ ততও বাড়ে, অর্থাৎ বায়ুর তাপমাত্রার সাথে শব্দের বেগের যে সম্পর্কটা সেটা একটা সমানুপাতিক সম্পর্ক। বায়ুর তাপমাত্রা যদি বেড়ে যায় শব্দের বেগও কিন্তু বেড়ে যাবে। এজন্য শীতকাল অপেক্ষা গ্রীষ্মকালে শব্দের বেগ বেশি, আবার বায়ুর আর্দ্রতা বৃদ্ধি পেলে শব্দের বেগ বৃদ্ধি পায়। এজন্য শুষ্ক বায়ুর চেয়ে ভিজা বায়ুতে হচ্ছে শব্দের বেগ বেশি হয়ে থাকে। কথাটা একটু ক্লিয়ারভাবে মনে রাখবেন। এই জিনিসগুলো হচ্ছে কারণ হচ্ছে এগুলো খুব প্যাচ লাগে এবং এগুলো হচ্ছে পরীক্ষা কিন্তু আসে। আচ্ছা, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং স্বাভাবিক চাপে শব্দের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড বা 740 মাইল পার ঘন্টা। প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড যদি আমরা শব্দ বাড়াই, অর্থাৎ এখানে 0 থেকে যদি 1 হয় তাহলে দ্রুতি বা বেগ হচ্ছে 0.6 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পায়। অর্থাৎ শূন্যতে কত? শূন্যতে হচ্ছে 332, পরে 1 ডিগ্রিতে কত আসবে? 1 ডিগ্রিতে আসবে 332 এর সাথে 0.6 বৃদ্ধি পাবে, তাহলে 332 যোগ হচ্ছে 0.6, 2 সেকেন্ডে 2 ডিগ্রি সেলসিয়াসে কত হবে? 332 যোগ হচ্ছে 0.6 যোগ হচ্ছে 0.6, এরকম করে কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। আচ্ছা, প্রতিধ্বনি। প্রতিধ্বনি বলতে আসলে আমরা কি বুঝি? আমরা যখন দেখা গেছে যে একটা শব্দ আমরা উৎপন্ন করলাম, তো দূরে কোনো একটা বাধাতে সে শব্দটা বাধা পেয়ে হচ্ছে আবার যদি পূর্বের অবস্থানে ফিরে আসে বা বাধা ঘটে, এই জিনিসটাকে আমরা বলি শব্দের প্রতিধ্বনি বলে থাকি। আচ্ছা, তো দেখেন এই কথাটাই বলা হচ্ছে যে কোনো উৎস থেকে সৃষ্ট শব্দ যদি দূরবর্তী কোনো মাধ্যমে বাধা পেয়ে উৎসের কাছে ফিরে আসে তখন মূল ধ্বনির একটা পুনরাবৃত্তি পাওয়া যায়, তখন আমরা তাকে বলি শব্দের প্রতিধ্বনি। যেমন ধরেন আমরা বদ্ধ একটা রুমে যদি একটা সাউন্ড করলে দেখবেন কি আপনার দেয়ালে সেটা বাধা পেয়ে আবার আপনার এই শব্দটা প্রতিধ্বনি হবে, অর্থাৎ শব্দটা আপনি আবার শুনতে পাবেন। দ্যাট মিনস সে বাধা পেয়েছে আবার ফিরে এসেছে। এই যে ফিরে আসাটাকে এটাকে আমরা বলতেছি হচ্ছে প্রতিধ্বনি বলতেছি। আচ্ছা, দ্যাট মিনস দ্বিতীয় কোনো মাধ্যম দ্বারা শব্দ তরঙ্গের প্রতিফলনের ফলে সৃষ্ট শব্দটাই হলো প্রতিধ্বনি। প্রতিধ্বনি হলো শব্দের প্রতিফলনের ফলে সৃষ্ট শব্দ হলো প্রতিধ্বনি। প্রতিধ্বনি হলো শব্দের প্রতিফলনের বাস্তব একটা উদাহরণ। অর্থাৎ শব্দের প্রতিফলনের যদি উদাহরণ জানতে চাই আপনার কাছে, তাহলে আপনি বলতে পারেন যে শব্দের প্রতিফলনের একটা বাস্তব উদাহরণই হচ্ছে প্রতিধ্বনি। আচ্ছা, তাহলে শব্দ উৎসের কম্পন সংখ্যা প্রতি সেকেন্ডে 20 এর কম বা আচ্ছা দেখেন 20 এর কম যদি হয় বা 20 হার্টসের কম যদি হয় বা 20,000 হার্টসের বেশি যদি হয় তাহলে মানুষ সে শব্দটা শুনতে পায় না। অর্থাৎ আমরা মনুষ্য প্রজাতি 20 হার্টসের নিচে যদি কোনো শব্দ আসে তখন সেটা শুনতে পাই না, আবার 20,000 হার্টসের উপরে যদি কোনো শব্দ চলে যায় সেটা আমরা শুনতে পাই না। এই যে 20 হার্টস থেকে 20,000 হার্টস যে লিমিটটা আমাদের আছে, এই লিমিটটাকে আমরা বলি হচ্ছে শ্রাব্যতার পাল্লা। দেখেন এই সীমাকে বলা হয় শ্রাব্যতার পাল্লা বলা হয়ে থাকে। আর যদি 20 হার্টসের কম হয় তখন তাকে বলা হয় শব্দোত্তর তরঙ্গ বলা হয়ে থাকে। আর যদি 20,000 হার্টসের বেশি হয় তখন তাকে হচ্ছে শ্রবণোত্তর তরঙ্গ বা শব্দোত্তর তরঙ্গ বলা হয়ে থাকে। শব্দোত্তর আর হচ্ছে শব্দোত্তর তরঙ্গ বলা হয়ে থাকে। প্রাণী বিশেষ এটা হচ্ছে কম বেশি হতে পারে, যেমন কুকুর এবং বাদুড়ের শ্রাব্যতার ঊর্ধ্বসীমা হচ্ছে, কুকুরের ক্ষেত্রে হচ্ছে 35,000 আর বাদুড়ের ক্ষেত্রে হচ্ছে 1,00,000 হার্টস ক্রিস্টাল অসিলেটর যন্ত্রের মাধ্যমে শব্দ তরঙ্গ উৎপন্ন করা হয়ে থাকে। আচ্ছা, কোয়ার্টজ ক্রিস্টাল অসিলেটরের মাধ্যমে শব্দের তরঙ্গ উৎপন্ন করা হয়ে থাকে, অর্থাৎ 20,000 হার্টসের বেশি যদি শব্দ তরঙ্গ ব্যবহার করা। আমরা জানি বাদুড় হচ্ছে চোখে দেখে না, বাদুড় কি করে প্রতিনিয়ত হচ্ছে শব্দ উৎপন্ন করে সে দেখে যে তার সামনে কোনো বাধা আছে কিনা, প্রতিধ্বনির সাহায্যে যদি শব্দটা ফিরে আসে তখন তার হচ্ছে রাস্তা পরিবর্তন করে। আর দিনের বেলা হচ্ছে বাদুড় চলাফেরা করে না, কারণ কি? কারণ হচ্ছে দিনের বেলা হচ্ছে প্রচুর শব্দ হয়, সেই শব্দে তার শব্দের সাথে সে হচ্ছে মিলাতে পারে না, তো এই কারণে হচ্ছে দিনের বেলা বাদুড় চলাচল করে না, আর বাদুড় চলাচল করে রাতের বেলাতে। আচ্ছা,
তাহলে শব্দতর তরঙ্গের একটু ব্যবহার আমরা দেখি কি কি ব্যবহার আছে, এগুলা পরীক্ষার খুব ইম্পর্টেন্ট। সমুদ্রের গভীরতা নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়, হিমশৈলে ডুবোজাহাজ ইত্যাদির অবস্থান নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়ে থাকে, ধাতব পিণ্ড বা পাতের সূক্ষ্মতম যদি কোনো ফাটল থাকে সেই ফাটলটাকে বের করার জন্য বা খুঁজে বের করার জন্য ব্যবহার করা হয়, পোতাশ্রয়ের মুখ থেকে জাহাজকে পথ প্রদর্শনের জন্য, জাহাজ যেখানে ভিড়ে ওই জায়গা থেকে ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করা, রোগ নির্ণয় বা চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়, সাধারণভাবে মিশে যায় না এমন কোনো তরল এর মিশ্রণ তৈরি করার জন্য হচ্ছে শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করা হয়ে থাকে, এবং সূক্ষ্ম ইলেকট্রিক যন্ত্রপাতিও ব্যবহার করা হয়ে থাকে। এগুলো হচ্ছে শব্দোত্তর তরঙ্গের ব্যবহার। তাহলে আমরা একটু জানতে হবে শব্দোত্তর তরঙ্গের ব্যবহারগুলো কি কি। শব্দের তরঙ্গের সীমাটা আমরা জানি যে 1 হার্টজ থেকে 20 হার্টজের মধ্যে। আচ্ছা, এটা হচ্ছে কোনো জীবজন্তু আসলে শুনতে পায় না, মানুষ তো শুনতে পায় না, কোনো জীবজন্তু শুনতে পায় না, কিন্তু হাতি হচ্ছে এই কম্পনের শব্দ মাধ্যমে হচ্ছে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে চলে। অর্থাৎ হাতি যে পাল বা হাতিগুলো হচ্ছে এই মানে 1 থেকে 20 হার্টজের মধ্যে শব্দ উৎপন্ন করে, এবং তারা নিজেদের মধ্যে তাদের সম্প্রদায়ের মধ্যে তারা হচ্ছে কিন্তু যোগাযোগ মেনটেন করে চলে। আচ্ছা, কোনোরূপ বিকৃতি ছাড়া এই শব্দ বহুদূর পর্যন্ত যেতে পারে। ভূমিকম্প বা পারমাণবিক বিস্ফোরণের সময় এই শব্দোত্তর কম্পনের সৃষ্টি হয় এবং প্রবল ঝাঁকুনির মাধ্যমে হচ্ছে ধ্বংসযজ্ঞ চালায়। অর্থাৎ ভূমিকম্প বা পারমাণবিক যে বিস্ফোরণটা হয় সেই বিস্ফোরণে কিন্তু শব্দোত্তর তরঙ্গ উৎপন্ন হয়, এবং এই শব্দ তরঙ্গ এর মাধ্যমে হচ্ছে ব্যাপকভাবে হচ্ছে আপনার হচ্ছে মানে ধ্বংসযজ্ঞ চালায় এবং একটা ঝাঁকুনি হয়, যেটা আমরা ভূমিকম্পের সময় বলে থাকি। আচ্ছা, আকাশে বিদ্যুৎ চমকানোর কিছু পরে মেঘের গর্জন শোনার কারণ কি? অর্থাৎ আকাশে দেখবেন হচ্ছে যখন বিদ্যুৎ চমকায় তার কিছুক্ষণ পরে আসলে আমরা শুনতে পারি যে আসলে হচ্ছে বিদ্যুৎ চমকিয়েছে। তো তার কারণটা হচ্ছে বিদ্যুৎ ঝলকের গতিবেগ আলোর গতির সমান। এটা আমরা জানি যে আলোর গতি কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো অপরদিকে শব্দের বেগ অনেক কম, আমরা জানি, একটু আগে দেখে এসেছি আমরা যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা শব্দের বেগ কাউন্ট করে থাকি তাহলে 332 মিটার পার সেকেন্ড। তো গতিবেগ ব্যবধানের কারণে এই যে গতিবেগের একটা হিউজ একটা ডিফারেন্সের কারণে দেখা গেছে কি যে আগে হচ্ছে মানে হচ্ছে আলো জ্বলে ওঠে, বাট আমরা হচ্ছে শব্দটাকে আমরা হচ্ছে অনেক পরে শুনতে পাই, এটাই হচ্ছে মেইন কারণ। আচ্ছা, তো এরপর আসলে দেখেন শব্দ আমাদের প্রয়োজন, এটা ঠিক আছে, বাট কিছু শব্দ কিন্তু আমাদের হচ্ছে কোনো সময় এটা অপ্রয়োজন মানে হচ্ছে ক্ষতিকর কিছু দিক নিয়ে আসে। তো এই ক্ষতিকর দিকটাকে আমরা বলি হচ্ছে শব্দ দূষণ। শব্দ দূষণ কি? শব্দ দূষণ হচ্ছে শব্দের যখন আধিক্য হয় বা শব্দের পরিমাণটা যখন বেড়ে যায় তখন সেটা আমাদের শরীর বা আমাদের দেহ বা আমাদের মনের জন্য আসলে সেটা ক্ষতিকর কিছু দিক নিয়ে আসে এবং সেটা ক্ষতিকর কিছু প্রভাব ক্রিয়েট করে। তো এটাকে আমরা আসলে বলতেছি শব্দ দূষণের ক্ষতিকর কিছু দিক। তো আমরা বলেছি যে শব্দের আধিক্য আমাদের দেহ এবং মনের উপর যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকে আমরা পরিবেশের ভাষায় আমরা বলে থাকি যে শব্দের দূষণ বলে থাকি। স্থান কাল পাত্রভেদে বিভিন্ন শব্দ দূষণের শব্দের কম্পন সংখ্যা ভিন্নভাবে নির্ধারিত হয়। কীরকম? যেমন দেখেন কারো কাছে বিট মিউজিকগুলো বা ব্যান্ডের মিউজিক অনেকের কাছে ভালো লাগে, তার কাছে মনে হয় সেটা শ্রুতিমধুর, বাট অনেকের কাছে সেটা খারাপ লাগে। ঠিক আছে, তো তার কাছে এটা শ্রুতিমধুর ভালো লাগে না। ভালো না লাগা মানে হচ্ছে কি তার দেহ এবং হচ্ছে তার মনে কিন্তু এটা একটা বিরূপ একটা প্রতিক্রিয়া তৈরি করে থাকে। তো এই কারণে আমরা বলি এটা হচ্ছে স্থান কাল পাত্রভেদে হচ্ছে আসলে শব্দ দূষণের মাত্রাটা আসলে বিভিন্ন রকম হয়ে থাকে। তবে আমরা একটা নর্মালি একটা জিনিস বলতে পারি যে শব্দের তীক্ষ্ণতাকে যে ডেসিবেল এককে প্রকাশ করা হয়ে থাকে, আমরা জানি যে শব্দের এককে ডেসিবেল এককে প্রকাশ করা হয়, সংক্ষেপে আমরা এটাকে বলি ডিভি। এই ডেসিবেল এককে প্রকাশ করা হয় এবং 105 ডেসিবেল সীমার যদি উপরে চলে যায়, অর্থাৎ 105-এর যদি উপরে চলে যায়, ডিবির উপরে চলে যায়, তখন সেটা হচ্ছে মানে হচ্ছে আমাদের কর্ণগুহরে অর্থাৎ কানে যদি প্রবেশ করে সেই ক্ষেত্রে কিন্তু মানুষ হচ্ছে বধির হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা জায়গারই হচ্ছে আলাদা আলাদা কিছু শব্দের মাত্রা দেওয়া থাকে, কিন্তু 105 ডেসিবেল যখন আমাদের কানে প্রবেশ করলে আমাদের কিন্তু হচ্ছে বধির হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তো এই ক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো এই ক্ষেত্রে শব্দ দূষণের প্রতিক্রিয়ার কথা আমরা যে কথাটা বললাম যে এটা শরীর বলেন, মন বলেন বা দেহ বলেন প্রত্যেকটা জায়গায় আসলে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। তো স্বাভাবিক যে স্নায়ু সংযোগ সেটা ব্যাহত হয়, কাজে মনোযোগ কমে যায় এবং হচ্ছে মেজাজ খিটখিটি হয়ে যায়, পরিপাক যন্ত্রেরও বিশৃঙ্খলা দেখা দেয়, আলসার এবং অন্যান্য যে আন্তরিক পীড়া থাকে এগুলোর সম্ভাবনা দেখা যায়, শ্রুতি সব ক্ষতিগ্রস্ত হয়, শ্রবণ শক্তি ধীরে ধীরে হ্রাস পায়। যে সকল শ্রমিক হচ্ছে উচ্চ শব্দ শক্তি
শব্দ যুক্ত এলাকায় বসবাস করে বা কারখানাতে চাকরি করে, তারা খুব দ্রুত কিন্তু তাদের শ্রবণ শক্তিটাকে হ্রাস পেয়ে থাকে। ঠিক আছে, তো এই একটা বিষয়। আর হচ্ছে শব্দের তীক্ষ্ণতাকে আমরা বলেছি ডেসিবেল এককে প্রকাশ করা যায়। বাংলাদেশের যদি আপনার শব্দ দূষণের মানমাত্রা হিসাব করেন তাহলে 5টা ভাগে ভাগ করা যায়। 5টা ভাগ কীরকম আমরা একটু দেখি। প্রথম যে ভাগটা সেটা হচ্ছে নীরব এলাকা আমরা বলে থাকি। নীরব এলাকার ক্ষেত্রে আমরা হচ্ছে বলে থাকি 45 ডেসিবেল। আবাসিক এলাকার ক্ষেত্রে শব্দর সর্বোচ্চ মাত্রা হবে হচ্ছে 50। মিশ্র এলাকার ক্ষেত্রে হবে হচ্ছে 60 ডেসিবেল। বাণিজ্যিক এলাকার ক্ষেত্রে হবে 70। শিল্প এলাকার ক্ষেত্রে হবে হচ্ছে 75। আর 105 যদি হয় তখন হচ্ছে আমরা কিন্তু বধির হয়ে যাব, এটাও মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপর শব্দ থেকে হচ্ছে বিসিএস পরীক্ষাতে আসা বিভিন্ন কোশ্চেন দেওয়া আছে আমাদের। যেমন দেখেন এখানে আমি বাদুরের যে কথাটা বলেছিলাম, বাদুর কিন্তু এই যে অন্ধকারে কীভাবে চলাচল করে, যে শিষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে, আমরা কিন্তু এই কোশ্চেনটা কিন্তু একটু আগে বলেছিলাম। আচ্ছা, একটা বিষয়, তো এই জিনিসগুলো আপনারা একটু দেখবেন। অনেক কোশ্চেন আসছে এই জায়গা থেকে, প্রায় 15টা কোশ্চেন আসছে বিগত বিসিএস পরীক্ষাতে শব্দ দূষণ থেকে। তো এই জিনিসটা দেখেন, এখানে একটা কোশ্চেন আসছে, এই যে সর্বোচ্চ শ্রুতিসীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে 105 ডেসিবেল। অর্থাৎ আমরা বলেছি যে 105 ডেসিবেলের উপরে যদি হয় তখন হচ্ছে মানুষ কিন্তু বধির হয়ে যেতে পারে। এরপর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়, ব্যাংক, বিসিএস বা অন্যান্য সরকারি চাকরির পরীক্ষাতে এসেছে, সেই কোশ্চেনগুলো দেওয়া আছে আমাদের এখানে, এবং দেওয়া আছে উত্তরও দেওয়া আছে। তো আপনারা হচ্ছে এই কোশ্চেনগুলো সলভ করবেন, উত্তরগুলো দেখবেন। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এখানে হোম প্র্যাকটিস, অর্থাৎ এই চ্যাপ্টার রিলেটেড যে হোম প্র্যাকটিস, অর্থাৎ বাসায় আপনি প্র্যাকটিস করার জন্য যে প্র্যাকটিস সেশন আমরা যেটা বলতেছি, সেখানে হচ্ছে আমাদের অনেকগুলো কোশ্চেনই কিন্তু আমাদের দেওয়া আছে। তো এই কোশ্চেনগুলো আপনাকে দেখতে হবে এবং হচ্ছে এই কোশ্চেনগুলো কিন্তু সলভ করতে হবে। সলভ করার পরে আপনি হচ্ছে এখানে হচ্ছে দেখেন প্রচুর কোশ্চেন, প্রায় হচ্ছে 77টা কোশ্চেন সলভ করার পরে কিন্তু আমাদের এখানে উত্তর দেওয়া আছে। তো এই ক্ষেত্রে দেখা গেছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই জায়গা থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে, সেটা বিসিএসও আসে, বিসিএস ছাড়া অন্যান্য পরীক্ষাতেও আসে। 1 নাম্বার ইস্যু। 2 নাম্বার ইস্যু, এই জায়গা থেকে কিন্তু তরঙ্গ এবং শব্দ থেকে কিন্তু হচ্ছে বিসিএস এর রিটেনও প্রশ্ন এসে থাকে। সো এই জায়গাটাকে আপনাকে হচ্ছে ফুললি ফোকাসড হয়ে যে বিষয়গুলোকে নিয়ে আমরা আলোকপাত করেছি সেই বিষয়গুলোকে হচ্ছে কভার করতে হবে, এবং হচ্ছে এর সাথে হচ্ছে যে প্রশ্নগুলো, অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো আমরা দিয়েছি বিগত বছরের কোশ্চেন, প্লাস হচ্ছে আপনার হোম প্র্যাকটিসের জন্য কিছু এক্সট্রা কোশ্চেন, এই কোশ্চেনগুলো কিন্তু আপনাকে সলভ করতে হবে। এবং সলভ করার ফলে আমরা আশা করি যে এই জায়গা থেকে যদি কোনো কোশ্চেন হয়ে থাকে আপনি খুব ভালোভাবে হচ্ছে উত্তর দিতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।